অবাধ্য প্রণয়িনী, লেখিকা আনান রোজ, পর্ব 1 ও 2। আমি তোর ফুপুর এক্সপিরিয়েন্সে এটা বললি, কিন্তু ওই দিন ফুপুর জায়গায় যে বিয়ের আসরে তুই বসেছিলি, কবুল তুই বলেছিলি, তা বলিসনি কেন তোর বন্ধুকে? লজ্জায়? নাকি অন্য কোনো? অনন্যার হাতের কবজিটা শক্ত করে ধরে কথাগুলো বলল পুলিশের এলিট এসডব্লিউএটি ফোর্সের চিফ কমান্ডার শালার মোন্তাহির ইজান। অনন্যা এক চিলতে বরফ শীতল হাসল, কিন্তু তার চোখে জন্য কোনো প্রেম ছিল না, ছিল কেবল তীব্র ঘৃণা। সে নিজেকে হারিয়ে বলল, বিয়ে? যে পুরুষ 5 বছর আগে একটা রাত জোর খাটিয়ে পরদিনে নিজের স্ত্রীকে ফেলে অন্য দেশে পালিয়ে যায়, তাকে স্বামী বলতে আমার ঘৃণা হয়। আপনি আমার স্বামী নন, স্রেফ একটা অনাকাঙ্ক্ষিত অতীত। ইজান অনন্যার মুখে এই অপমান সহ্য করতে পারল না। কিছুক্ষণ চুপ রইল, তারপর অনন্যার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত কঠোর গলায় বলল, তুই আগের মতোই রয়ে গেলি, ম্যানারলেস, একঘেয়ে মেয়ে। বাই দ্য ওয়ে, আমি ডিভোর্স চাই। কথাগুলো বলে ইজান ভেবেছিল বিবাহ বিচ্ছেদের কথা শুনলে অনন্যা হয়তো ভয় পেয়ে যাবে বা তাকে আটকাবে, কিন্তু অনন্যা 1 সেকেন্ডও সময় নিল না। সে ইজানের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত দ্রুত এবং স্বস্তির গলায় বলল, আলহামদুলিল্লাহ, খুব ভালো সিদ্ধান্ত। পেপারস রেডি করে নিয়ে আসবেন। অনন্যা ফাইলগুলো মাটি থেকে তুলে নিল এবং যাওয়ার আগে ইজানকে বলল, আর শুনুন, এইসব নিয়ে আব্বু বা পরিবারকে জানানোর কোনো প্রয়োজন নেই। আপনি পেপার নিয়ে আসবেন, আমি সাইন করে দেব। আর কোর্টে যাওয়ার তারিখ আর সময়টা আমাকে আগে থেকে ইনফর্ম করে দিয়েন। 1 ঘন্টা আগে বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আকাশ ভেঙে নামা শ্রাবণের লীলা। অনন্যা এক হাতে জামাটা সামলে বিশ্ববিদ্যালয়ের গেটের দিকে এগোচ্ছিল। ইউনিতে একটি বড় আন্তর্জাতিক সেমিনার। এই অনুষ্ঠানের অর্গানাইজিং কমিটির মূল দায়িত্বে আছে অনন্যা ও তার কয়েকজন বন্ধু। ঠিক সময়ে হলে পৌঁছানোর জন্য সে বেশ তাড়াহুড়োর মধ্যে ছিল। হুট করে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে 4-5টা কালো রঙের পুলিশের বড় বড় গাড়ি এসে ব্রেক কষল। মুহূর্তের মধ্যে চারপাশটা থমথমে হয়ে উঠল। গাড়িগুলো থেকে হুড়মুড় করে নেমে এলো কুচকুচে কালো পোশাক পরা একদল সশস্ত্র জওয়ান। তাদের প্রত্যেকের বুকে আর পিঠে সাদা বড় বড় অক্ষরে SWAT। পুলিশের এই বিশেষ এলিট কমান্ডো বাহিনীকে এভাবে ক্যাম্পাসে ঢুকতে দেখে সাধারণ ছাত্রছাত্রীরা ভয়ে এদিক ওদিক সরতে লাগলো। অনন্যা তাড়াহুড়ো করে করিডোরের দিকে এগোতে গিয়ে গেটের দিকে ঠিক মুখ থাকা এক চওড়া শক্ত বুকের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খেল। হাতের ছাঁটাটা ছিটকে কাদার মধ্যে পড়ে গেল। ধাক্কার চোটে অনন্যা পড়ে যেতে নিলেই নিজের ভারসাম্য কোনোমতে সামনে নিল, কিন্তু অনন্যা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। সে মাথা তুলে না তাকিয়ে রাগ মিশ্রিত গলায় চিৎকার করে বলে উঠল, চোখে কি দেখতে পান না? অন্ধ নাকি আপনি? রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছেন কেন? অনন্যার রাগী কণ্ঠস্বর শুনে চারপাশের সোয়াত জওয়ানরা স্তব্ধ হয়ে গেল। পুরো করিডোরে এক পিনপতন নীরবতা নেমে এলো। অনন্যা রেগে গিয়ে চোখ তুলে তাকালো, আর তাকানোর মাত্রই তার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে গেল। ধক করে ওঠা বুক নিয়ে অনন্যা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার পুরো শরীর মুহূর্তের মধ্যে জমে বরফ হয়ে গেল। কালো রঙের রেইনকোটের উপর বুলেট প্রুফ ট্যাকটিক্যাল ভেস্ট, কোমরের বেল্টে আধুনিক অস্ত্র আর চোখে কালো সানগ্লাস। বৃষ্টিতে ভেজা ছোট করে ছাটা চুল আর তীক্ষ্ণ চোয়ালে সেই পুরুষটিকে দেখা মাত্রই অনন্যার পা জোড়া কেঁপে ওঠে। শালার মুনতাহির ইজান, তার স্বামী যে কিনা 5 বছর আগে কাউকে কিছু না বলেই হারিয়ে গিয়েছিল। ইজান তার চোখের সানগ্লাসটা এক ঝটকায় নামালো। তার তীক্ষ্ণ চোখ জোড়া অনন্যার ভেজা মুখের উপর এসে পড়ল, কিন্তু ইজানের চোখে কোনো চেনা মানুষের আভাস ছিল না, ছিল কেবল চরম বিরক্তি আর রাগ। 5 বছরে অনন্যার কিশোরী চেহারা বদলে যে এতটা পরিপক্ক ও গম্ভীর হয়ে গেছে তা ইজানের পরিকল্পনার বাইরে ছিল। সে অনন্যাকে চিনতেই পারেনি। ইজান অত্যন্ত কড়া এবং ডিনামাইট ফাটার মতো গম্ভীর গলায় বলল, কথা বলতে শিখুন মিস। সাত সকালে ছাতা ছাড়া বৃষ্টিতে ক্যাম্পাসের গেট ব্লক করে ঝগড়া করছেন কেন? পুলিশের ডিউটিতে বাধা দেওয়ার শাস্তি জানা আছে আপনার? রাস্তা ক্লিয়ার করুন, ভেতরে যান। কিন্তু অনন্যা কিছু না বলে শক্ত পায়ে ইজানকে পাশ কাটিয়ে ভেতরের দিকে হেঁটে চলে গেল। ইজান পেছন থেকে তার গাড়ির দরজায় হাত রেখে চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। এই সাধারণ মেয়েটার চোখে ভয়ার্ত চাউনির বদলে যে তীব্র অবজ্ঞা সে দেখল, তা তাকে সামান্য অবাক করল। কিন্তু ডিউটির চাপে সে আর ভাবল না, হনহন করে ভেতরে ঢুকে গেল। ডিপার্টমেন্টের করিডোর দিয়ে সেমিনার হলের দিকে যাওয়ার সময় অনন্যার মন ও শরীর দুটোই কাঁপছিল। ইজান ফিরে এসেছে।
মাত্র 1 মাস হলো সে রাশিয়া থেকে এই স্পেশাল ক্রাইম ইউনিটের কমান্ডিং অফিসারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছে। আর আজই তাদের ভার্সিটিতে ইন্টারন্যাশনাল সেমিনারের হাই প্রোফাইল সিকিউরিটি চেকিংয়ের কাজে সে সশরীরে উপস্থিত। অনন্যা করিডোর দিয়ে যাওয়ার সময় দেখল ইজান তার কয়েকজন অফিসারের সাথে দাঁড়িয়ে হলের ম্যাপ দেখছে। অনন্যা দেয়ালের আড়ালে দাঁড়িয়ে নিজের বুকটা শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই তার দুই বন্ধু নেহা আর রাফি হন্তদন্ত হয়ে তার কাছে ছুটে এলো। নেহা অনন্যার হাত ধরে উত্তেজিত গলায় ফিসফিসিয়ে বলল, অনন্যা, রাফি, শুনেছিস আজ আমাদের সেমিনারের চিফ সিকিউরিটি ইনচার্জ যে, তার সাথে ওনার ফিওন্সেও এসেছেন। ওই মেয়েটাও নাকি রাশিয়ার ওই স্পেশাল ফোর্সে জব করে। ওরা নাকি রাশিয়া থেকে এসেছেন। কি চমৎকার জুটি রে ভাই! মেয়েটা দেখতে একদম পরীর মতো, যেমন সুন্দর তেমনই স্মার্ট। 1 মাস আগে বিডিতে ব্যাক করেছে। নেহার কথাগুলো অনন্যার কাছে যেন সীসার মতো গলিয়ে দিল। যে মানুষটা 5 বছর আগে তার 15 বছরের জীবনটাকে একটা অন্ধকার ঘরে ধ্বংস করে দিয়ে রাশিয়া পালিয়ে গিয়েছিল, সে সেখানে নিজের নতুন জীবন সাজিয়েছে, নতুন সঙ্গী খুঁজে নিয়েছে। অনন্যার ঠোঁটের কোণে এক টুকরো বরফ শীতল তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। ঠিক তখনই ডিপার্টমেন্টের হেড প্রফেসর করিডোর দিয়ে ইজানের দিকে এগিয়ে গেলেন। তিনি উচ্চস্বরে ডাকলেন, অনন্যা, রাফি, এদিকে এসো। আমাদের সোয়াত ইন চার্জ মিস্টার ইজানের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তোমরাই তো এই প্রোগ্রামের দায়িত্ব আছো। অনন্যা আর পালানোর কোনো পথ ছিল না। সে নিজের ভেতরে সবটুকু শক্তি এক করে মাথা উঁচু করে প্রফেসরের দিকে এগিয়ে গেল। ইজান তখন তার ম্যাপ থেকে চোখ তুলে অনন্যার দিকে তাকালো। ইজানের ঠিক পাশেই দাঁড়িয়েছিল এক অপরূপা তরুণী, যার পরনেও পুলিশের মার্জিত ইউনিফর্ম। ইজানের সেই ফিউন্সে রাহি। প্রফেসর হাসি মুখে বললেন, কমান্ডার ইজান, এই আমাদের অনন্যা আইমান, ফারহান আইমানের একমাত্র মেয়ে। আর রাফি আদনান, আজকের পুরো সেমিনার হলের ভেতরের অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ও ওরাই আছে। অনন্যা যখন একদম সামনে গিয়ে দাঁড়ালো, তখন করিডোরের জানালার এক ফালি আলো সরাসরি অনন্যার মুখের উপর পড়ল। ইজান অনন্যাকে চেনার জন্য চোখ দুটো সামান্য ছোট করলো। অনন্যার চোখে সে চিরচেনা জেদ, তার দাঁড়ানোর ভঙ্গি আর তিলটার দিকে তাকিয়ে ইজানের চওড়া বুকটা আচমকা ধক করে উঠল। 5 বছর আগে সেই 15 বছরের কিশোরী অনন্যার অবয়বটা হুট করে ইজানের চোখের সামনে ভেসে উঠল। ইজান প্রফেসরের সাথে কথা বলতে বলতে মাঝপথেই থমকে গেল। তার মুখের গম্ভীর ভাবটা এক নিমিষে উধাও হয়ে গেল। সে স্তব্ধ হয়ে অনন্যার দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, অনন্যা, এই মেয়েটা অনন্যা আইমান। 5 বছর আগে আমি যাকে। কিন্তু অনন্যা ইজানের সে চূর্ণ বিচূর্ণ হওয়া অহংকার আর স্তব্ধতার দিকে তাকিয়ে নিজের মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ করল না। সে অত্যন্ত পেশাদার এবং শান্ত গলায় বলল, স্বাগতম, অফিসার সালার মুনতাহির ইজান। সেমিনার হলের সিকিউরিটি প্ল্যান রেডি আছে, আপনি চাইলে চেক করতে পারেন। ইজানের ফিওন্সে অনন্যার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। কিন্তু ইজান তখনও অনন্যার চোখের দিকে তাকিয়ে নিজের শ্বাস নিতে ভুলে যাচ্ছিল। কথাগুলো বলে অনন্যা চলে যেতে নিল। পাশে দাঁড়িয়ে থাকা রাফি কৌতূহল সামলাতে না পেরে ফিসফিসিয়ে বলল, এই অনু, তুই সোয়াত অফিসারের পুরো নামটা সালার মুনতাহির ইজান কিভাবে জানিস রে? উনি তো আইডিতে শুধু ইজান লিখেছেন। অনন্যা 1 সেকেন্ডের জন্য থামলো। তারপর রাহির দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত ঠান্ডা ও তাচ্ছিল্যের গলায় বলল, উনি নয়না ফুপুর এক্স ফিয়ন্সে ছিলেন। কথাটা বলেই অনন্যা হন হন করে করিডোরের দিকে চলে গেল। অনন্যার মুখে নয়নার এক্স ফিয়ান্সে পরিচয়টা শুনে ইজানের চোয়াল শক্ত হয়ে গেল। সে রাগে ও অপমানে ভেতরে ভেতরে একদম কটমট করে উঠল। কিছুক্ষণ পর কাজের ফাঁকে অনন্যা যখন সেমিনার হলের পেছনের একটা অন্ধকার প্রায় রুম দিয়ে ফাইল নিয়ে যাচ্ছিল, তখন চারপাশটা একদম ফাঁকা ছিল। আচমকা একটা শক্ত লোহার মতো হাত অনন্যার কবজি চেপে ধরল এবং এক হ্যাঁচকা টানে তাকে দেয়ালের আড়ালে অন্ধকারের মধ্যে নিয়ে গেল। ফাইলগুলো অনন্যার হাত থেকে পড়ে গেল। অনন্যা চোখ মেলতেই দেখল ইজানের সেই রাগী ভয়ঙ্কর মুখটা তার ঠিক ইঞ্চিখানেক দূরত্বে। ইজান অনন্যাকে দেয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আগের থেকেও সাহস বেড়ে গেছে না তোর, অনন্যা? তখন তুই কি বললি আমি তোর ফুপুর এক্স ফিয়ান্সে? অনন্যা এক মুহূর্তের জন্য ভয় পেল না। সে নিজের পুরো শক্তি দিয়ে ইজানের চওড়া বুকে ধাক্কা দিয়ে তাকে এক পা পিছিয়ে দিল। নিজের সাদা আনারকলি ড্রেসটা ঠিক করতে করতে অনন্যা তীব্র অপমানের সুরে বলল, মিথ্যে বলেছি? আপনি কি আমার ফুফুর এক্সপিরিয়েন্সে না? নাকি সেই সত্যিটা বলতে আপনার ইগোতে লাগছে? আমি তোর কিছু না,
নাকি অন্যের স্ত্রী হয়েও আরেক পুরুষ মনে লালন করছিস? কার স্ত্রী? আপনার। কথাটা শেষ করে অনন্যা ইজানকে ওভাবে স্তব্ধ অবস্থায় ফেলে রেখে বের হয়ে গেল। আর সোয়াত অফিসার ইজান অন্ধকারের মাঝে অনন্যার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। সেমিনার হলের একপাশে অনন্যা, রাফি, নেহা এবং রাহি একসাথে স্টেজে বাকি কাজগুলো তদারকি করছিল। কাজের মাঝেই রাহি বেশ অমায়িক হেসেই জানায়, সে জন্মসূত্রে পুরো দস্তুর বাঙালি হলেও তার পুরো ফ্যামিলি বহু বছর ধরে রাশিয়াতেই সেটেলড। ওখানে স্পেশাল ফোর্সে কাজ করার সময় ইজানের সাথে তার পরিচয়। তবে ইজানের মা আর রাহির পরিবার পূর্ব পরিচিত, আর তারা খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। রাহির মুখে ইজানের প্রতি এমন গভীর ভালোবাসা আর অধিকারের কথাগুলো শুনে অনন্যার বুকের ভেতরটায় এক হালকা অদৃশ্য কষ্টের মোচড় দিয়ে উঠল। রাহির উপর তার কোনো রাগ নেই, কিন্তু তার নিজের 4 বছরের নিষ্পাপ ছেলে আয়নানের মুখটা চোখের সামনে ভেসে উঠল। যে ছেলেটা বাবার স্নেহ ছাড়া প্রতিনিয়ত বড় হচ্ছে, আর তার জন্মদাতা বাবা নিজের দায়িত্ব ফেলে বিদেশে গিয়ে অন্য মেয়েদের নিয়ে এমন আয়েশ করে বেড়াচ্ছে। অনন্যা হলের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ইজানের দিকে কিছুক্ষণের জন্য স্থির চোখে তাকিয়ে রইল। তার চোখে এখন আর আগের সেই কিশোরীর সুলভ অভিমান নেই। সে মনে মনে আওড়াল, যাকে চেয়েছিল তাকে পাওয়া হলো না, আর যাকে পেল সে অস্বীকার করলে ভেতরে দমবন্ধ করা কষ্টটা সামলাতে না পেরে অনন্যা কাজের ফাঁকে হলের এক কোণে নির্জন বারান্দাটায় গিয়ে দাঁড়ালো। বাইরের মেঘলা আকাশের দিকে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠল। আয়নানের কথা খুব মনে পড়ছে তার। 4 বছরের বাচ্চাটা যখন মাঝে মাঝে বাইরের অন্য ছেলে মেয়েদের তাদের বাবার সাথে খেলতে দেখে, তখন সেও আপন মনে অবুঝের মতো বাবা বলে ডেকে ওঠে। সেই ডাকের কোনো উত্তর অনন্যা দিতে পারে না। হঠাৎ অনন্যার সেই একাকিত্ব কাটাতেই বারান্দায় এসে দাঁড়ালো রাফি। রাফি অনন্যার জীবনের এই সংগ্রামের কথা খুব ভালো করেই জানে। সে জানে অনন্যার 4 বছরের একটা ছেলে আছে, যাকে সে একা বড় করছে, কিন্তু আয়নানের বাবা যে কে তা রাফি আজ পর্যন্ত জানতে পারেনি। অনন্যাকে ওভাবে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি হালকা মজার কোনো কথা বলে তাকে হাসানোর চেষ্টা করতে লাগলো। বন্ধুর কথায় অনন্যার ঠোঁটের কোণে এক চিলতে মলিন কিন্তু সুন্দর হাসি ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে সেমিনার হলের ভেতর থেকে ইজানের জোড়া চোখ বারান্দার দিকে নিবদ্ধ ছিল। রাফির সাথে অনন্যাকে ওভাবে হাসি মুখে কথা বলতে দেখে ইজানের চওড়া বুকের ভেতর হুট করে এক তীব্র অনাকাঙ্ক্ষিত এক ঈর্ষার আগুন জ্বলে উঠল। নিজের বৈধ স্ত্রীকে অন্য কোনো পুরুষের এত কাছাকাছি সে সহ্য করতে পারল না। কিছুক্ষণ পর রাফি অন্য কাজে ভেতরে চলে যেতেই ইজান ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে এলো। তার হাতে ছিল এক বোতল মিনারেল ওয়াটার। সে অনন্যার ঠিক পাশে দাঁড়িয়ে পানিটা অনন্যার দিকে বাড়িয়ে দিয়ে অত্যন্ত নিচু কিন্তু গম্ভীর গলায় বলল, নে পানি খা। অনন্যা পানির বোতলের দিকে এক পলক তাকিয়েও দেখল না। ইজানের উপস্থিতি সম্পূর্ণ অপেক্ষা করে সে আকাশের দিকেই তাকিয়ে রইল। ইজান 1 সেকেন্ডের জন্য চোয়াল শক্ত করল, তারপর পানির বোতলটা রেলিংয়ের উপর থেকে রেখে অনন্যার ধবধবে সাদা আনারকলি ড্রেস আর তার উন্মুক্ত গলার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক কুৎসিত বাঁকা হাসি ফুটে উঠল। ইজান ফিসফিস করে বলল, এই 5 বছরে তুই বেশ সুন্দরী হয়ে গেছিস দেখছি। তোর সেই জানের জান ইরফান ভাই তোকে চোখে হারায় না, নাকি সে আর আগের মতো তোকে দেখে না? অনন্যা কোনো উত্তর দিল না, সে পাথর হয়ে রইল। ইজান অনন্যার এই নীরবতায় আরও ক্ষিপ্ত হয়ে অনন্যার কানের কাছে মুখ এনে অত্যন্ত বিষাক্ত এবং ডার্ক টোনে বলল, 5 বছর আগের ওই রাতে আমার দেওয়া তীব্র স্পর্শের যে দাগগুলো তোর শরীরে বসেছিল, আজ তার ছিটে ফোঁটাও দেখছে না, সব মুছে ফেলেছিস। ইজানের এই নোংরা ও পাশবিক মন্তব্য শুনে অনন্যার পুরো শরীর রাগে কাঁপতে লাগলো। সে তীব্র ক্ষোভ নিয়ে ইজানকে জবাব দেওয়ার জন্য মুখ খুলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে জুতো খটখটে শব্দ করে রাহি সেখানে চলে এলো। রাহি আসতেই অনন্যা নিজের রাগটা জোর করে গিলে ফেলল। রাহি একদম ইজানের গা ঘেঁষে তার একটা হাত জড়িয়ে ধরে অনন্যাদের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, কি ব্যাপার ইজান, কাজের মাঝে এখানে এসে অনন্যার সাথে কি গল্প করছো? ইজান এক মুহূর্তে নিজের ভেতরে সেই হিংস্র রূপটা লুকিয়ে রাহির দিকে তাকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, কিন্তু অনন্যা তখন সোজা হয়ে দাঁড়িয়ে ইজান ও রাহির দিকে এক শেষ তাচ্ছিল্যের পলক ফেলে ভেতরের দিকে চলে গেল। উনি আমার ছোট ফুপুর এক্স ফিয়ন্সে। এই কথাটাই SWAT অফিসারের মাথায় ঘুরছে। সে ভাবছে আমি ওর বিবাহিত বর হই, আর সে নিজের জামাইকে ফুপুর ফিয়ন্সে পরিচয় দিতে লজ্জা করল না। কতখানি সেলফিশ বউটা।
ঘড়ির কাঁটা যখন দুপুর 12টা ছুলো, বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলের ভেতরের ডেকোরেশনের কাজ প্রায় শেষের দিকে। অনন্যা তার হাত ঘড়িটার দিকে তাকিয়ে কিছুটা অস্থির হয়ে উঠল। আয়নানকে ডে কেয়ার থেকে নিয়ে আসার সময় হয়ে গেছে। তাকে দুপুরের খাবার খাওয়াতে হবে। ডিপার্টমেন্টের হেড প্রফেসর অনন্যার পারিবারিক কঠিন পরিস্থিতি এবং তার এই একাকী লড়াইয়ের কথা আগে থেকেই জানতেন। তাই তিনি নিজে থেকেই এগিয়ে এসে বললেন, অনন্যা, দুপুরের বাকি কাজটুকু রাফি আর নেহা সামলে নিতে পারবে। তুমি এখন আসতে পারো। অনন্যা ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই করিডোরের ওপাশ থেকে জাদ্রেল সোয়াত কমান্ডার ইজান কঠোর গলায় বাধা দিয়ে বলল, একটু দাঁড়ান মিস অনন্যা। ডিউটি আওয়ার শেষ হওয়ার আগেই অর্গানাইজিং কমিটির মেইন মেম্বার এভাবে ক্যাম্পাস ছেড়ে চলে যাবে কেন? আমি এটা অ্যালাউ করতে পারি না। ইজানের এই আচমকা বাধা দেওয়াটা হলের বাকিদের অবাক করলো। অনন্যা চলে যাচ্ছে, এই ব্যাপারটা ইজানের ভেতরে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করছিল। সে নিজেও বুঝতে পারছিল না, কিন্তু প্রফেসর পরিস্থিতি সামাল দিতে মাঝখানে এসে কথা ঘুরিয়ে বললেন, কমান্ডার ইজান, অনন্যার কিছু পার্সোনাল ও জরুরি কাজ আছে, যার পারমিশন আমি আগেই দিয়েছি। সিকিউরিটির বাকি বিষয়গুলো নিয়ে আপনি বরং আমার অফিসে চলুন। প্রফেসরের বুদ্ধিমত্তার কারণে ইজান আর কিছু বলতে পারল না, তবে তার চোখ দুটো রাগে জ্বলতে লাগলো। অনন্যা আর এক মুহূর্তও নষ্ট না করে দ্রুত হলরুম থেকে বেরিয়ে নিচে নেমে এলো। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে পৌঁছাতেই ইজান হনহন করে তার পথ আটকে দাঁড়ালো। ইজান তার রেইনকোটের পকেটে হাত রেখে অত্যন্ত বাঁকা ও তাচ্ছিল্যে সুরে বলল, কিরে, দুপুরের কড়া রোদে রিক্সা দিয়ে যাবি নাকি? তোর অহংকারী বাবা তোকে একটা গাড়িও দেয়নি? তুই না এই সিটির অন্যতম রিচেস্ট ফ্যামিলি থেকে বিলং করিস? আজ এই দশা কেন তোর? বাবার প্রসঙ্গ এবং নিজের বর্তমান সংগ্রাম নিয়ে ইজানের মুখে এমন সস্তা খোঁচা শুনে অনন্যার ভেতরের প্রতিবাদী রূপটা দাউ দাউ করে জ্বলে উঠল। সে ইজানের ঠিক ইঞ্চিখানেক সামনে এসে দাঁড়িয়ে বরফ শীতল অথচ ধারালো গলায় বলল, মিস্টার সোয়াত অফিসার, শালার মুনতাহির, আমার বাবা আমাকে গাড়ি দিল নাকি আমি রিকশায় গেলাম তা নিয়ে মাথা ঘামানোর মতো ফালতু সময় আপনার থাকার কথা নয়। নিজের ওই ক্ষমতার দাপট অন্য কোথাও দেখাবেন। আমার সামনে আপনার এই সস্তা মানসিকতা প্রকাশ করতে আসবেন না। রাস্তা ছাড়ুন। অনন্যার মুখে এই তীব্র অপমান শুনে ইজানের চোয়াল শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, তুই আগের মতোই ম্যানারলেস আর বেয়াদব রয়ে গেলি অনন্যা, বদলালি না একটুও। ইজান অবজ্ঞার হাসি হেসে আবার অনন্যাকে উদ্দেশ্য করে বলল, বাই দ্য ওয়ে, তোর ফোন নাম্বারটা দে। অনন্যা এক চুলও নড়ল না। সে তীব্র অনীহা নিয়ে বলল, আপনাকে আমি আমার ফোন নাম্বার দেব কেন? ইজান এবার অনন্যার খুব কাছে এগিয়ে এসে ফিসফিসে করে বলল, ডিভোর্স পেপার রেডি হলে সেই খবর কি আমি কবুতর দিয়ে পাঠাবো, নাকি সরাসরি তোর বাপের বাসায় গিয়ে হাজির হব? বাবার বাসায় ইজানের যাওয়ার কথা শুনে অনন্যা আর ঝামেলা বাড়াতে চাইল না। সে দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে ইজানকে তার নাম্বারটা মুখস্থ বলে দিল। নাম্বারটা নিয়েই ইজান আর কথা না বাড়িয়ে তার রাস্তার দিকে চলে গেল। আর এদিকে ইজান ফোনের দিকে তাকিয়ে রহস্যময় হাসলো। তারপর কিবোর্ডে কুটকুট করে টাইপ করলো, স্টাফ বোন গা লিখে থামলো। মুখ তুলে অনন্যা যাওয়ার রিক্সার দিকে তাকিয়ে আবার চোখজোড়া ফোনের দিকে নিবদ্ধ করে লিখল, স্টাফ বোন ওয়াইফি। তারপর সেভ অপশনে ক্লিক করে দিল। অনন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে ক্যাম্পাস থেকে বের হয়ে সোজা ডে কেয়ারে পৌঁছালো। আয়নানকে দেখা মাত্রই অনন্যা সকালে সব ক্লান্তি তার মনের ভেতরে বিষাক্ত মেঘ এক নিমেষে উধাও হয়ে গেল। আয়নান তার ছোট ছোট পা ফেলে দৌড়ে এসে মায়ের কোল জড়িয়ে ধরল। বাসায় ফিরে অনন্যা তার বাবার বাড়ির পেছনে সে ছোট্ট এক চিলতে স্যাঁতস্যাঁতে রুমটায় ঢুকলো। আইমান কুঞ্জ কোনো রাজপ্রাসাদের চেয়ে কম না হলেও এই ঘরটাই অনন্যা তার আয়নানের সম্পূর্ণ পৃথিবী। সে পরম মমতায় আয়নানের জামা বদলে দিল, তাকে কোলে বসিয়ে দুপুরের খাবার খাইয়ে দিল। আয়নান তার মায়ের গলা জড়িয়ে ধরে আধো আধো বোল ফুটিয়ে বলতে লাগলো, আম্মু, আজ না একটা বলো গাই দিকিছি, তুমি আমাকে এনে দিবে? অনন্যা মলিন হাসলো। সে আয়নানের কপালে একটা গভীর চুমু খেয়ে বলল, হ্যাঁ বাবা, আম্মু অনেক বড় গাড়ি এনে দিবে তোমাকে। মা ছেলের এই ছোট্ট ঘরে তখন এক ফালি রোদ এসে পড়েছে, যেখানে ইজান আর পরিবারের দেওয়া সব আঘাত ভুলে অনন্যা তার সন্তানের হাসির মাঝে নিজের বেঁচে থাকার নতুন শক্তি খুঁজে পাচ্ছিল। দেখতে দেখতে শ্রাবণের সে মেঘলা দিনটি গড়িয়ে চারপাশ ধূসর করে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার পরপরই অনন্যার ঘরে তার দুজন টিউশনের ছাত্র এলো। অনন্যা তার বাবার বাড়ির এক কোণে পড়ে থাকলেও নিজের এবং 4 বছরের ছেলে আয়নানের সমস্ত খরচ একাই চালায়।
তার অহংকারী বাবা ফারহান আইমান কিংবা পরিবারের অন্য কারো কাছ থেকে সে একটি টাকাও সাহায্য হিসেবে নেয় না। নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখতে ইউনিভার্সিটির পড়াশোনার পাশাপাশি এই প্রাইভেট পড়ানোই তার একমাত্র অবলম্বন। 2 ছাত্রকে পড়ানো শেষ করে যখন ঘড়ির কাঁটা রাত 10টা ছুলো তখন অনন্যার শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। এর মাঝেই সে রাতের রান্না শেষ করে আয়নানকে খাইয়ে নিয়েছে। ঠিক তখনই দরজায় মৃদু টোকা দিয়ে অনন্যার ঘরে এসে ঢুকলো ইরফান। ইরফান ঘরে ঢুকেই বিছানায় বসা আয়নানকে কোলে তুলে নিল। ইরফান আয়নানকে নিজের সন্তানের মতোই ভালোবাসে, আর আয়নানও তার ইরফান মামুকে ছাড়া কিচ্ছু বোঝে না। কিন্তু আয়নানের সাথে খেলার ছলে ইরফানের চোখ দুটো বারবার অনন্যার ক্লান্ত মুখের দিকে ফিরে আসছিল। 5 বছর কেটে গেলেও ইরফান আজও অনন্যাকে ঠিক আগের মতোই নিজের জীবনসঙ্গী হিসেবে চায়। কিন্তু অনন্যা প্রতিবারই অত্যন্ত শক্তভাবে নিজেকে সরিয়ে নেয়। সে কিছুতেই ইরফানের জীবনটা নষ্ট করতে চায় না। 5 বছর আগে তাদের সেই স্নিগ্ধ পবিত্র প্রেমটা বাস্তবতার নিষ্ঠুর চাকা আর ভাগ্যের পরিহাসের কাছে হেরে গেছে অনন্যা। খুব ভালো করে জানে সমাজ এবং তার নিজের চাচা চাচি যারা তাকে এত আদর করেন তারাও কখনো মেনে নেবেন না যে তাদের অবিবাহিত তরুণ ছেলেটি এক বাচ্চার মা আর ডিভোর্সি একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলুক। সে ইরফানের জীবনে কোনো বোঝাতে পরিণত হতে চায় না। তাই নিজের মনের মতো সব অনুভূতিকে পাথর চাপা দিয়ে সে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান যখন আয়নানের সাথে বিছানায় উপুর হয়ে খেলনা গাড়ি নিয়ে খেলছিল, অনন্যা তখন এক ফাঁকে নিজের ক্লান্ত শরীরটা একটু জোড়াতে ওয়াশরুমে গেল শাওয়ার নেওয়ার জন্য। সারাদিনের এই হাড় ভাঙা খাটুনির পর একটু ঠান্ডা পানি গায়ে ঢালা খুব দরকার ছিল। আয়নানকে একা রেখে ওয়াশরুমে যেতেও মনে মনে এক অদ্ভুত ভয় কাজ করে মেয়েটার। অনন্যা শাওয়ারে ঢোকার ঠিক 2 মিনিটের মাথায় তার বিছানায় রাখা ভাঙা স্ক্রিনের ফোনটা বিকট শব্দে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠছে একটি অপরিচিত নম্বর। ইরফান প্রথমে খেয়াল করেনি, কিন্তু প্রথমবার কেটে গিয়ে যখন দ্বিতীয়বার একটানা ফোনটা বাজতে শুরু করলো তখন ইরফান আয়নানের হাত ছেড়ে ফোনটা হাতে নিল। সবুজ বাটনটা সোয়াইপ করে কানে তুলতেই ওপাশ থেকে কোনো কথা শোনা গেল না, শুধু একটা ভারী ও গম্ভীর শ্বাসের শব্দ এলো। ইরফান নরম গলায় বলল, হ্যালো। ওপাশ থেকে এবার এক বরফ শীতল ডিনামাইট ফাটার মতো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর গমগম করে উঠল, অনন্যা কোথায়? ইরফান আইডেন্টিটি না জেনেই খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, অনু তো শাওয়ার নিচ্ছে। আপনি কে বলছেন? কণ্ঠের স্বর শুনে ওপাশে থাকা ইজান বুঝতে পারল মানুষটা ইরফান। তার ভেতরের রক্তের গতি যেন দ্বিগুণ হয়ে গেল। তার চওড়া বুকের ভেতর ঈর্ষা আর অপমানের এক তীব্র দাবানল জ্বলে উঠল। ইরফান স্বাচ্ছন্দ্যে অনন্যাকে অনু বলে ডাকছে, আর এতে রাতে ও তার রুমে এটা ইজানের হাতটা ফোনের উপর শক্ত হয়ে উঠল তার। তবে ইজান নিজের রাগকে কোনো মতে চেপে অত্যন্ত পেশাদার ও কড়া গলায় বলল, আমি স্পেশাল ক্রাইম ইউনিট থেকে কমান্ডার বলছি। ইউনিভার্সিটির আগামীকালের সেমিনারের সিকিউরিটি প্রোটোকল রিলেটেড কিছু জরুরি কাজের কথা ছিল। ম্যামকে বলবেন। কথাটা শেষ করেই ইজান অপর প্রান্ত থেকে এক ঝটকায় কলটা কেটে দিল। ওপাশে দাঁড়িয়ে থাকা ইজান তখন রাগে কাঁপছিল। তার রাহের কথা মনে ছিল না, মনে ছিল শুধু অনন্যার সেই শান্ত ভেজা রূপ আর অন্য পুরুষের উপস্থিতি। সে দ্রুত সাইড টেবিল থেকে গাড়ির চাবিটা নিয়ে ওর অফিসিয়াল বাসভবন থেকে বেরিয়ে গেল। ইরফান ফোনের দিকে তাকিয়ে কিছুটা অবাক হলো। সে বুঝতে পারল না এত রাতে পুলিশের স্পেশাল অফিসার কেন অনন্যাকে পার্সোনালি কল করবে। তবে অনুষ্ঠানের ঝামেলার কথা ভেবে সে আর বেশি মাথা ঘামালো না। ফোনটা যথাস্থানে রেখে সে আবার আয়নানের সাথে খেলায় মেতে উঠল। অনন্যা যখন শাওয়ার নিয়ে ঘরের ভেতর পা রাখলো তখন দেখলো ইরফান ফোনে কারোর সাথে জরুরি কথা বলছে। অনন্যাকে দেখা মাত্র ইরফান ফোনটা পকেটে পুরে একটু তাড়াহুড়ো করে বলল, অনু, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে রে, আমি এখন আসি। অনন্যা ওর দিকে তাকিয়ে একটা মায়াবী মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা, সাবধানে যাস। ইরফান ঘর থেকে বেরিয়ে যাওয়ার ঠিক 5 মিনিট পর অনন্যার ফোনটা আবার কেঁপে উঠল। স্ক্রিনে সেই অপরিচিত নম্বর। অনন্যা রিসিভ করতেই ওপাশ থেকে কোনো হ্যালো বা ভূমিকা ছাড়া ইজানের বরফ শীতল স্বৈরাচারী কণ্ঠস্বর ভেসে এলো, আমি তোর বাড়ির পেছনে আছি, এখনই নিচে আয়, নয়তো আমি ভেতরে আসছি। কথাটা বলেই ইজান অনন্যাকে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে খট করে লাইনটা কেটে দিল। অনন্যার বুকের ভেতরটা আতঙ্কে ধক করে উঠল। এত রাতে নিচে যাওয়ার জন্য বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না, কিন্তু সে খুব ভালো করে জানে ইজান একমাত্র একগুঁয়ে লোক, সে যা বলে তা করতে দ্বিধা করে না। যদি এই গভীর রাতে ইজান বাড়ির ভেতর ঢুকে পড়ে আর তার বাবা জানতে পারেন যে ইজান দেশে ফিরেছে,
তবে তিনি অনন্যাকে আবার ইজানের সাথে সংসার করতে বাধ্য করবেন। কিন্তু ইজান বা সে তারা কেউই এই সম্পর্ক করতে চায় না। আর ইজান তো এসেই বলল ওর ডিভোর্স লাগবে। আর সবচেয়ে বড় ভয় হলো ইজান যদি আয়নানের কথা জেনে যায়, তবে ক্ষমতা জোর দিয়ে সে যদি আয়নানের কাস্টাডি ছিনিয়ে নিবে। এই তীব্র আতঙ্কে অনন্যা আর দেরি করল না। যেহেতু সে বাড়ির পেছনের একচিলতে ঘরে সবার থেকে আলাদা থাকে, তাই মূল ফটক না পেরিয়ে পেছনের ছোট গেট দিয়ে সে অনায়াসে বাইরে বেরিয়ে এলো। বাহিরে তখন হালকা কুয়াশা আর মেঘের ছায়া। গেট পেরিয়ে অন্ধকার গলির মোড়ে তাকাতে অনন্যা দেখল ইজান তার কালো রঙের সরকারি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে একটা হোয়াইট শার্ট, হাঁটা ফোল্ড করা, চুলগুলো এলোমেলো। তার দুই আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, যার থেকে ক্ষণে ক্ষণে বিষাক্ত নিকোটিনের ধোঁয়া রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। অনন্যাকে গলি দিয়ে আসতে দেখে ইজান হাতের সিগারেটটা মাটিতে ফেলে বুট দিয়ে পিষে ঠোঁটজোড়া মুছে সোজা হয়ে দাঁড়ালো। অনন্যার পরনে তখনও আনারকলি ড্রেস। সে তার ভেজা লম্বা চুলগুলো একটা গোলাপি টাওয়াল দিয়ে পিঠের উপর পেঁচিয়ে রেখেছে। সদ্য শাওয়ার নিয়ে আসায় তার ফর্সা চোখে মুখে তখনও পানির কণা চকচক করছে। ভেজা অনন্যার এই অবিশ্বাস্য স্নিগ্ধ ও মাদকতাময় রূপ দেখে ইজান এক মুহূর্তের জন্য নিজের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে চাইল। হঠাৎ এই মেয়ের প্রতি নিজের অবাধ্য দুর্বলতা ইজানকে ভেতরে ভেতরে আরও হিংস্র করে তুলছিল। অনন্যা ইজানের থেকে 2 হাত দূরত্বে দাঁড়িয়ে অত্যন্ত শান্ত ও গম্ভীর গলায় বলল, কিছু বলবেন? এত রাত্রে এখানে কেন এসেছেন? অনন্যার কণ্ঠস্বর ইজানের মোহগ্রস্ততার ঘোরটা এক ঝটকায় কেটে গেল। নিজের ভেতরের দুর্বলতা লুকাতে সে চোখ দুটো ছোট করে অত্যন্ত চড়া গলায় ধমক দিয়ে বলল, এত রাতে কেন শাওয়ার নিলি? তোর না ছোটবেলা থেকে রাতে সর্দি লেগে যায়? এখন এই ভেজা চুল কীভাবে শুকাবি? ইজানের মুখে নিজের পুরনো অভ্যাসের কথা শুনে একটু অবাক হলেও অনন্যা তীব্র বিরক্তি নিয়ে বলল, আমার সর্দি লাগবে কি লাগবে না তা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। কাজের কথা বলুন, কেন এসেছেন? ইজান নিজের পকেটে হাত গুজে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাঁকা হেসে বলল, তোকে দেখতে আসিনি, শুধু এটা বলতে এলাম যে আমি ডিভোর্সের ফাইল প্রসেস করেছি, তবে হয়তো কিছুটা লেট হবে। অনন্যা এক মুহূর্ত নষ্ট না করে সরাসরি ইজানের চোখের দিকে তাকিয়ে বলল, যত জলদি হয়ে যায় ততই ভালো। আপনার এই বিষাক্ত নামটা থেকে যত দ্রুত মুক্তি পাওয়া যায় আমার জন্য ততই মঙ্গল। অনন্যার মুখে এই চটজলদি মুক্তির কথা শুনে ইজানের চোয়াল আবার শক্ত হয়ে উঠল। কেন জানি অনন্যার এই অনীহা আর দূরে চলে যাওয়ার তীব্র জেদ তার মোটেও ভালো লাগলো না। তার বুকের ভেতর ঈর্ষার আগুনটা আবার চড়া দিয়ে উঠল। সে আর 1 সেকেন্ড সেখানে দাঁড়ালো না। ধপাস করে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসতে বসতে জানালা দিয়ে মুখ বাড়িয়ে কর্কশ গলায় বলল, চুল ভালো করে শুকিয়ে ঘুমাস, না হয় সর্দি লেগে মরবি। নিজেকেই সামলাতে পারে না, আবার পেতনির মতন চুল রেখে দিয়েছে। বলেই ইজান এক ঝটকায় গাড়ির অ্যাক্সিলারেটরে চাপ দিল। চাকার কর্কশ আওয়াজ তুলে কালো গাড়িটা অন্ধকার গলির উপারে মিলিয়ে গেল। তবে একটু পরেই কিছুটা দূর থেকে পুলিশের গাড়ির আওয়াজটা প্রতিধ্বনিত হতে লাগলো। ইজান বোধহয় সাইরেন অন করেছে। অনন্যা মাঝ রাস্তায় একদম টাসকি খেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার কান দুটো তখনও বিশ্বাস করতে পারছিল না ইজানের শেষ কথাগুলো। পেতনি? ইজান তাকে পেতনি বলে গেল? আর সবচেয়ে বড় কথা, সর্দি লাগার সেই পুরনো সমস্যার কথা এই নিষ্ঠুর মানুষটার এখনও নিখুঁতভাবে মনে আছে। ভাবতে ভাবতে অনন্যার ঠোঁটের কোণে এক অদ্ভুত বিভ্রান্তিকর তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তবে সে দ্রুত পেছনের গেট দিয়ে নিজের অন্ধকার ঘরে ফিরে এলো। বিছানায় পরম শান্তিতে ঘুমিয়ে থাকা 4 বছরের আয়নানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। ইজানের দেওয়া সমস্ত বিভ্রান্তি মাথা থেকে ঝেড়ে ফেলে সেও একসময় গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন সকালে অনন্যা অন্যদিকের চেয়েও বেশি ক্লান্ত বোধ করছিল। রাতে ঘুমাতে দেরি হয় এবং ভেজা চুলের কারণে সকাল থেকে তার শরীরটা বেশ ভারী লাগছিল। তবুও জোর করে বিছানা ছেড়ে উঠে সে আয়নানকে খাইয়ে দাইয়ে রেডি করলো। তারপর তাকে নিয়ে ডে কেয়ারে দিয়ে এলো। আজ ইউনিভার্সিটি যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে অনন্যা ছিল না, শুধু এই একটা মানুষের উপস্থিতির কারণে। কিন্তু প্রফেসরের দেওয়া দায়িত্ব আর সেমিস্টার ফাইনালের প্রেশারের কারণে সে নিজের ইচ্ছেকে দমন করে শেষমেশ ক্যাম্পাসের দিকে রওনা হলো। আয়নানকে ডে কেয়ারে ছাড়ার সময় ছেলেটা আজ খুব কান্না করছিল, তাই ওকে শান্ত করতে গিয়ে অনন্যার বেশ কিছুটা দেরি হয়ে গেল। সেমিনার হলের ভেতরে যখন সে পৌঁছালো তখন তার চারপাশ সাজসজ্জার কাছে পুরোপুরি ব্যস্ত। কালকেই মূল অনুষ্ঠান। রাফি, নেহা,
এবং ডিপার্টমেন্টের অন্য স্টুডেন্টরা হন্য হয়ে কাজ করছে। আর একপাশে রাহি আর সোয়াট টিম নিয়ে সিকিউরিটির ফাইনাল চেকিং তদারকি করছে। অনন্যাকে হলরুমে ঢুকতে দেখেই রাফি প্রায় ছুটে এলো। সে অনন্যার হাতটা আলতো করে ধরে তাগাদ দেওয়ার সুরে বলল, কিরে অনু, এত লেট করে আজকে? তুই ছাড়া কি কাজ এগোয়? অনন্যা হলের এক কোণে দাঁড়িয়ে থাকা ইজানের দিকে আর চোখে এক পলক তাকালো। তারপর রাফির দিকে ফিরে আস্তে করে বলল, আসলে আয়নান আজ খুব কান্না করছিল, তাই আসতে লেট হলো। রাফি মাথা নেড়ে অনন্যার হাতটা ধরে সিকিউরিটির গার্ডদের দিকে নিয়ে যাচ্ছিল, যাতে হলের ভেতরের গেট পাশ করে প্রোটোকলের বাকি কথাগুলো অনন্যা ওদের বুঝিয়ে দিতে পারে। কিন্তু দূর থেকে রাফির অনন্যার হাত ধরার এই দৃশ্যটি দেখা মাত্রই ইজানের ভেতরের রক্ত আবারও টকবক করে ফুটে উঠল। নিজের চোখের সামনে অন্য একটা পুরুষ তার বৈধ স্ত্রীর হাত ধরে ঘুরছে। এই দৃশ্য সোয়াট কমান্ডার ইজানের অহংকার আর পুরুষালী সত্তায় তীব্র আঘাত করল। তার উপর সে লক্ষ্য করল অনন্যা এক হাতে টিস্যু নিয়ে বারবার নাক মুছছে এবং গার্ডের সাথে কথা বলতে বলতেই পরপর কয়েকটা জোরালো হাঁচি দিল। অনন্যার লাল হয়ে যাওয়া নাক আর ভেজা চোখ দুটো দেখেই ইজান আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। সে নিজের সমস্ত প্রোটোকল ভুলে বড় বড় পা ফেলে হলের মাঝখান দিয়ে তীব্র গতিতে এগিয়ে এলো। সবার সামনে সে এক ঝটকায় অনন্যার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় পুরে নিল। অনন্যাকে হলের একপাশে টেনে নিয়ে যেতে যেতে ইজান সবার সামনে কড়া ধমকের সুরে বলে উঠল, কাল রাতেই তোকে বলেছিলাম না যে সর্দি লেগে যাবে? নিজের জেদ দেখাতে গিয়ে রাতে চুল শুকাসনি তো? এখন এই দশা কেন? ইজানের এই আচমকা আক্রমণ আর ধমক শুনে অনন্যা একদম থমথমে হয়ে স্তব্ধ হয়ে গেল। পুরো সেমিনার হলের কাজ এক সেকেন্ডের জন্য থেমে গেল। রাফি, নেহা এবং বাকি স্টুডেন্টরা হাঁ করে তাকিয়ে রইল। সবচেয়ে বেশি অবাক আর স্তম্ভিত হয়ে গেল রাহি। সে বড় বড় চোখে ইজানের এই অনাকাঙ্ক্ষিত পাগলামি দেখছিল। ইজান অনন্যাকে হলের পাশের একটা খালি চেয়ারে জোর করে বসিয়ে দিল। তারপর নিজের বুলেট প্রুফ ভেস্টের ভেতরের পকেট থেকে একটা অ্যান্টিহিস্টামিন ওষুধের পাতা বের করলো। পাশে থাকা টেবিল থেকে পানির বোতলটা তুলে ওষুধের সাথে অনন্যার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত খিটখিটে গলায় বলল, আমি জানতাম এমনই হবে। এখন সর্দি লেগেছে, একটু পর দেখবি গলা ব্যথাও শুরু হয়ে গেছে। জলদি ওষুধটা খেয়ে নে। অনন্যা ইজানের এত বড় দাপট আর সবার সামনের এই আদিক্ষেতা সহ্য করতে পারল না। সে পানির বোতলটা সরিয়ে দিয়ে মুখ ফিরিয়ে বলল, আমি ওষুধ খাবো না, হাত ছাড়ুন আমার। ইজান এবার অনন্যার কাছে কিছুটা ঝুঁকে এসে চোখ দুটো রাগে লাল করে কামড়ানোর মতো গলায় বলল, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে আমার সময় লাগে না অনন্যা। নিজে খাবি নাকি আমি খাইয়ে দিব? ইজানের চোখের সেই ভয়ঙ্কর ডার্ক জেড দেখে অনন্যা বুঝলো এই লোকটার ইগো এখন চড়া। এখানে আর ঝামেলা বাড়ালে সে সত্যি কোনো কেলেঙ্কারি করে বসবে। সে কথা না বাড়িয়ে ইজানের হাত থেকে ওষুধ আর পানির বোতলটা নিয়ে এক চোখ ঢোকে খেয়ে নিল। ঠিক তখনই রাহি দ্রুত পায়ে তাদের সামনে দাঁড়ালো। তার ফর্সা মুখটা তখন বিস্ময় আর সন্দেহে থমথম করছে। সে ইজানের দিকে তাকিয়ে বেশ কড়া গলায় জিজ্ঞেস করলো, ইজান, তুমি জানলে কি করে যে অনন্যা রাতে সর্দি লেগে যায়? আর ও সর্দিতে ঠিক কোনো ওষুধ খায় সেটাও তুমি এত নিখুঁতভাবে জানলে কি করে?